ঘরে বাইরে উপন্যাসের বিমলার চরিত্রটি বিশ্লেষণ করো। ঘরে বাইরে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হলো বিমলা, এবং এই চরিত্রকেই এই উপন্যাসের সবচেয়ে বাস্তব বুদ্ধি সম্পন্ন বলে অভিহিত করা যেতে পারে। মেয়েদের মনে যেসব বিচিত্র অনুভূতি জাগে, রবীন্দ্রনাথ বিমলার চরিত্র চিত্রণে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সেসব উপলব্ধির রূপদান করেছেন। ধনী স্বামীর অনাবিল ভালোবাসা বিমলা বিবাহের দিন থেকেই পেয়েছে। সেও স্বামীকে দেবতার মতোই পুজো করত। সন্দীপ এলে তার প্রতি আকর্ষণ, তার স্তুতিতে মগ্ন হয়ে পড়া, জায়েদের ঈর্ষার মনোভাব, অমূল্যকে কেন্দ্র করে তার স্নেহ সঞ্চার, সন্দীপ সম্পর্কে মোহভঙ্গ, অনুতাপ, সব মিলিয়ে সুগভীর অন্তর্দ্বন্দ্বের দুর্বিষহ জ্বালা বিমলা চরিত্রকে রক্তমাংসের মানুষ করে তুলেছে। ঘরে বাইরের তিনটি প্রধান চরিত্রের মধ্যে একমাত্র বিমলা চরিত্রকেই বাস্তব ও জীবন্ত বলে মনে হয়। বিমলাকে লেখক উপন্যাসের কাহিনীবৃত্তে মধ্যস্থলে রেখেছেন এবং তাকে কেন্দ্র করেই সন্দীপ ও নিখিলেশের চরিত্র আবর্তিত হয়েছে। গ্রামের অশিক্ষিতা মেয়ে বিমলা আমরা প্রথমে দেখি ধনী জমিদার গৃহে বধূ হিসাবে। স্বামীর প্রতি বিমলার অকৃত্রিম ভক্তি। ভোরবেলায় উঠে যখন সে স্বামীর পায়ের ধুলো নিত, তার তখন মনে হতো তার সিঁথির সিঁদুরটি যেন শুকতরার মতো জ্বলে উঠত। পতিব্রতের প্রথম দীক্ষা বিমলা লাভ করেছিল তার মায়ের কাছ থেকে। স্বামীকে ভালোবাসবার মধ্যে বিমলার কোনো ফাঁক ছিল না। নিখিলেশের ছবিতে সে রোজ ফুল দিত। স্বামীকে দেবতার আসনে বসিয়ে পুজো করেই সে তার ভালোবাসাকে সার্থক করে তুলতে চেষ্টা করত। নিখিলেশ যখন কলকাতার MA পড়ার জন্য থাকতো, তখন প্রতিদিন সে চিঠি লিখত স্ত্রীকে। বিমলা সেই চিঠিগুলি চন্দন কাঠের বাস্কের মধ্যে সাজিয়ে রাখত। বাগান থেকে ফুল তুলে সেগুলিকে ঢেকে দিত। বিমলার মনে হতো ওই চিঠির অক্ষরগুলি যেন স্নিগ্ধ হয়ে তার মুখের দিকে চেয়ে থাকত। স্বামী তার রাজপুত্র, সে তার রানী, এতেই তার যথার্থ আনন্দ। বিমলা চরিত্রে কিছুটা সহনশীলতা ছিল। তার জায়রা তার প্রতি টিটকারি করত, কথার বান নিক্ষেপ করত। বিমলা স্বামীকে কথা দিয়েছিল কোনো দিন কোনো কারণে সে জায়েদের কথাকে প্রতিবাদ করবে না, তার কথার জবাব দেবে না, শুধু সহ্য করবে। কথা রেখেছে সে। বিমলাকে নিয়ে নিখিলেশ চেয়েছিল প্রেম সম্পর্কে তার একটা বিশ্বাস যাচাই করে নিতে। চিরাচরিত দাম্পত্য প্রেমের সংস্কার অনুযায়ী স্ত্রী তো স্বামীকে ভালোবাসে, এতে বৈশিষ্ট্য নেই। বাইরের জীবনে সকলের সঙ্গে মিশেও স্ত্রী যদি স্বামীকেই একান্ত করে পায়, তবেই তাকে পাওয়া বলে। নিখিলেশ তাই স্ত্রীকে কর্তব্যের ছোট জায়গা থেকে মুক্ত করে দিয়েছে। তাই বিয়ের পর বিমলার সঙ্গে শিক্ষিকা রাখা হয়েছিল, বিমলার জন্যে শিক্ষিকা রাখা হয়েছিল। কলকাতার বৃহত্তর জীবনের জন্য বিমলাকে তৈরি করার দরকার ছিল। কিন্তু নিখিলেশের সহপাঠী বন্ধু সন্দীপ এসে হাজির হলো স্বদেশিয়ানার প্রচার করতে। বিমলার নিজের বড় অভিমান ছিল সতীত্বের, কিন্তু সন্দীপের সান্নিধ্যে বিমলার ব্যাকুলতা করুণ দৃষ্টি এড়াবার নয়। বিমলাও সন্দীপের স্তাবকতায় মুগ্ধ হয়েছে। তার নিজের চরিত্রের মধ্যে যে দৌর্বল্য আছে তার খোঁজ তার জানা ছিল না। তাই বিমলা সন্দীপকে খাওয়াতে চেয়েছে নিজে উপস্থিত থেকে। নিখিলেশ অনেকবারই তার বন্ধুর সামনে বিমলাকে বের হবার জন্য অনুরোধ করেন, কিন্তু বিমলা সে অনুরোধ রক্ষা করতে পারেনি নারীসুলভ লজ্জার জন্য। কিন্তু সন্দীপের সামনে বিমলা নিজেকে যথাসম্ভব সজ্জিত করে বের হতে কুণ্ঠিত হয়নি। প্রথমবার সন্দীপের সামনে বিমলার সলজ্জ কুণ্ঠার জন্য বিমলা নিজেকে মনে মনে ধিক্কার জানিয়েছে, কিন্তু সন্দীপের সামনে বের হবার জন্য একটুকুও সাজসজ্জাও যে না করেছে এমন নয়। বিমলার চরিত্রে কেমন একটা দুর্বার ভাব দেখা যায়। নিখিলেশ বলেছে যে বিমলার ন্যায়পরায়ণতার দায়িত্ব এড়িয়ে অন্যায়ের দ্বারা সে তাড়াতাড়ি ফল পেতে চায়। তার ধৈর্য শক্তি কম। পুরুষের মধ্যে সে দুর্দান্ত, ক্রুদ্ধ, এমনকি অন্যায়কারীকে দেখতে ভালোবাসে। সন্দীপের চাতুরি প্রথমে সে ধরতে পারেনি। সহজ পথে জীবনকে চালনা করার গতানুগতিক বাইরে আর একটা যে জীবনের মাদকতা আছে, তাই তাকে লুব্ধ করেছিল। ধীরে ধীরে বিমলা সন্দীপের কাছে ধরা দিয়েছে। স্বামীর ছবির পাশে সন্দীপের একটা ছবি
ফটো স্ট্যান্ডে ছিল। সন্দীপের ছবিটি সন্তর্পণে তুলে এনে বিমলা নিজের গহনার বাস্কের মধ্যে গোপন করে রেখে দিয়েছে। ধীরে ধীরে বিমলা লজ্জা ও সংকোচের বাধা দূর করেছে। সন্দীপের আপাত মধুর কথায় সে আস্থা স্থাপন করেছে বলেই নিজেকে শ্বশুরবাড়ির আর 5 জন মহিলার মতন দেখেননি। বিমলা চরিত্রে ছোটোখাটো কিছু দোষ ত্রুটি ছিল। মাঝে মাঝে বিমলা অভিযোগ প্রবণ হয়ে উঠেছে, যাদের বিপক্ষে স্বামীর কাছে নালিশ করেছে, কিন্তু কোনো ফল হয়নি জেনে অনুতপ্ত হয়েছে এই ভেবে যে সে স্বামীর কাছে ছোট হয়ে গেছে। বিমলার মন ঈর্ষাপ্রবণ। দিদা শাশুড়ির মৃত্যুর পর স্বামী যখন তাকে নিয়ে কলকাতায় আসতে চাইল, তখন বিধবা জায়েদের হাতে সংসারের ভার দিয়ে আসতে তার মনে সায় ছিল না। সাধারণ নারী সত্তার থেকে বেরিয়ে এসে অসাধারণ হবার চেষ্টা বিমলার ছিল না ঠিকই, কিন্তু সন্দীপের সান্নিধ্যে এসে বিমলার পরিবর্তনটাও চোখে পড়বার মতো। বিচার ও বিবেচনার শক্তি বিমলার কম, সন্দীপের প্রতি মোহই তার মস্ত প্রমাণ। সন্দীপের আকর্ষণে বিমলার এই অনুভূতি। এখানে সূক্ষ্ম বিচার নেই। স্বামীর গভীর ভালোবাসার পরিপ্রেক্ষিতে বিমলার মনে কাজ করেনি। বিমলা স্বামীর কাছ থেকে আজ আদায় করার জন্য নিজেকে বিশেষভাবে সজ্জিত করেছে। বিমলা নিজের কথা পর্যন্ত হারিয়ে ফেলেছে। তোতা পাখির মতো পরের বুলি আওড়াতে তার কুণ্ঠা জাগে না। অবশেষে অনুতাপে দগ্ধ হয়ে বিমলা মেজ রানীর পদধূলি নিয়ে মিথ্যে কথা বলতেও কুণ্ঠিত হয়নি। সে অনায়াসেই বলেছে যে সেদিন তার জন্মদিন, তাই তার পদধূলি নিতে এসেছে, মেজ যার আশীর্বাদ ভিক্ষা করেছে। বিমলার চরিত্রের এই সদ্গুণের উল্লেখ অবশ্যই করতে হবে। নারীসুলভ মমতা ও কোমলতার তার মনটি ভরেছিল। তার শেষে বোঝা গেলে অমূল্যের প্রসঙ্গে। অমূল্যের মুখে সন্দীপের কথার প্রতিধ্বনি শুনে বিমলা চমকে ওঠে। অমূল্য যখন তাকে রিভলভার দেখিয়ে সন্ত্রাসবাদের কথা শোনায়, বিমলা বিস্ময়ে বেদনায় কাতর হয়। বিমলা ভাবতেই পারে না যে একজন মানুষকে বিনা দোষে মেরে ফেলার কথা। বিমলার মনটি এমনই নরম বটে। সন্দীপ অমূল্যকে কোন পথে ঠেলে দিচ্ছে তার চরম পরিণতির কথা ভেবে বিমলার মনে করুণা জাগে। মায়ের স্নেহে জেগে ওঠে অমূল্যের জন্য। সে অমূল্যের সামনেই অমূল্যের জন্য ভগবানের কাছে কল্যাণ প্রার্থনা করে। বিমলার এই সময়কার ভাবনার কথা সে এইভাবে লিখেছে। নারীর হৃদয়ে যেখানে মায়ের আসন, আমার সেইখানেই জানলাটি হঠাৎ এই একবার খুলে গিয়েছে। অমূল্যকে গয়না বেচার জন্য কলকাতায় পাঠিয়ে বিমলার উদ্বেগের মধ্যে বোঝা যায় তার মন কত নরম। অমূল্যের প্রতি এই স্নেহ বিমলার কল্যাণ বুদ্ধি জাগিয়ে তুলতেও সাহায্য করেছে।